হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে বা অনার্সে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের রাষ্ট্রপতির কার্যাবলী পদমর্যাদা আলোচনা করো, অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এক কথা, রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই উত্তরটি তোমরা এইভাবে আলোচনা করবে আজকের এই ভিডিওটিতে। তার উত্তরটি নিয়েই কিন্তু তোমাদের সামনে আমি আলোচনা করব। দেখো, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী একটা পয়েন্ট বা হেডলাইন করে তোমরা লিখবে, ভারতীয় শাসনতন্ত্রে রাষ্ট্রপতির হাতে ব্যাপক ক্ষমতা অর্পণ করা হয়েছে। রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা গ্রহণ করে তার দায়িত্ব পালন করেন। শাসন পরিচালনার প্রকৃত দায়িত্ব বহন করে পার্লামেন্টের নিকট দায়িত্বশীল মন্ত্রীগণ। সেই জন্য রাষ্ট্রপতিকে শাসন পরিচালনায় মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। ভারতীয় শাসনতন্ত্রের 74 ধারায় বলা হয়েছে, এই ইংরেজি লাইনটা তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো। এরপরে 1976 সালের 42তম সংশোধন আইনে সুস্পষ্ট নির্দেশ দান করে যে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবেন। 1979 সালের 44তম সংশোধন আইনে এই অবস্থার সামান্য পরিবর্তন হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের কোনো পরামর্শ পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, কিন্তু মন্ত্রী পরিষদ পুনরায় সেই একই পরামর্শ দান করলে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এবার রাষ্ট্রপতির ক্ষমতাগুলি দেখো, এখানে পয়েন্ট করে করে আলোচনা করা হচ্ছে। প্রথম যেটি রয়েছে, শাসন সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় শাসনতন্ত্রে ইউনিয়নের সমগ্র শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। শাসন পরিচালনা সংক্রান্ত ক্ষমতা বলতে নীতি নির্ধারণ এবং ওই নীতি কার্যকর করা, শৃঙ্খলা রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ, বৈদেশিক নীতি নির্ধারণ প্রভৃতি সকল কিছুই বোঝায়। প্রকৃতপক্ষে রাষ্ট্রের সাধারণ শাসন পরিচালনার সকল কিছুই শাসন বিভাগীয় ক্ষমতার অন্তর্ভুক্ত। রাষ্ট্রবিজ্ঞানী ও সংবিধানবিদগণ আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগীয় ক্ষমতা বলতে মূলত 4টি ক্ষমতার উল্লেখ করেন, যথা ক প্রশাসনিক ক্ষমতা, সামরিক ক্ষমতা, কূটনৈতিক ক্ষমতা এবং বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি প্রত্যক্ষভাবে অথবা তার কর্মচারীর মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করেন। রাজ্যপালকে নিয়োগ ও পদচ্যুতি করা, অ্যাটর্নি জেনারেল ও ইউনিয়নের মন্ত্রীগণকে নিয়োগ ও পদচ্যুত করার ক্ষমতা রাষ্ট্রপতির। তিনি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারকগণ, অডিটর জেনারেল, নির্বাচন কমিশনার, পাবলিক সার্ভিস কমিশন, আন্তঃরাজ্য পরিষদের সদস্যগণকে এবং তপশিলি জাতি ও উপজাতি কমিশন, অনুন্নত শ্রেণী সম্পর্কিত কমিশন, সরকারি ভাষা কমিশন প্রভৃতি নিয়োগ করেন। অবশ্য পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি বা কোনো সদস্যকে পদচ্যুত করার পূর্বে সুপ্রিম কোর্টের বিচারক দ্বারা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করতে হয়। পয়েন্ট দেখো, সামরিক ও পররাষ্ট্র সম্পর্কীয় ক্ষমতা। রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান সেনাপতি। রাষ্ট্রপতি আইন অনুসারে তার প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতার প্রয়োগ করে থাকেন, অর্থাৎ পার্লামেন্টের আইন ব্যতীত যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন করার ক্ষমতা রাষ্ট্রপতি কার্যকর করতে পারেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রপতি ভারতের প্রতিনিধিত্ব করে থাকেন। তিনি বিভিন্ন দেশে রাষ্ট্রদূত প্রেরণ করেন এবং পররাষ্ট্রের কূটনীতিকগণকে গ্রহণ করেন। এর পয়েন্ট দেখো, আইন সংক্রান্ত ক্ষমতা। কি বলা হচ্ছে, ইংল্যান্ডের রাজা বা রানীর মতো রাষ্ট্রপতি পার্লামেন্টের অঙ্গ। রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন, স্থগিত রাখেন, নিম্নকক্ষ লোকসভাকে ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে পারেন। অধিবেশনের আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে লক্ষ্য রাখতে হবে যে দুটি অধিবেশনের মধ্যে যেন 6 মাসের অধিক ব্যবধান থাকে। তিনি উচ্চকক্ষের রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত করেন এবং নিম্নকক্ষে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করতে পারেন। তিনি পার্লামেন্টে বাণী পাঠাতে পারেন এবং উভয় কক্ষে অথবা যে কোনো কক্ষে ভাষণ দিতে পারেন। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল আইনে রূপান্তর বা রূপ লাভ করতে পারে না। পার্লামেন্টের উভয় কক্ষে বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতির জন্য প্রেরণ করা হয়। অর্থ সংক্রান্ত বিল ছাড়াও অন্য বিল তিনি পার্লামেন্টের পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, তবে বিলটি দ্বিতীয়বার উভয় কক্ষে গৃহীত হলে রাষ্ট্রপতিকে সম্মতি দিতে হয়। রাষ্ট্রপতির বিলে অসম্মতি জানাবার ক্ষমতা ভিটো ভিটো পাওয়ার নামে খ্যাত। পয়েন্ট দেখো, জরুরি আইন অর্ডিন্যান্স।
পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অস্থায়ী জরুরি আইন জারি করতে পারেন। এই আইন সংসদ প্রণীত আইনের মতোই বলবৎ হয়। তবে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার পর আইনটি উভয় কক্ষের নিকট উপস্থিত করা হয়। অধিবেশনের আরম্ভের পর থেকে 6 সপ্তাহকাল অর্ডিন্যান্স বলবৎ থাকতে পারে। কোনো বিষয় জরুরি বা বিচার করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির থাকে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রত্যাহার করতে পারেন। বিভিন্ন মামলার ক্ষেত্রে রাষ্ট্রপতির সন্তুষ্টি জরুরি আইন জারি করার পক্ষে পর্যাপ্ত বলে বিচারালয় স্বীকার করেছে। শাসনতন্ত্রের 44তম সংশোধন আইনে এই বিষয়ে আদালতের ক্ষমতা সম্পূর্ণ সীমাবদ্ধ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা অর্ডিন্যান্স এবং জাতীয় নিরাপত্তা আইনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট নাসা বৈধতার প্রশ্ন সম্পর্কিত রিট আবেদনের ক্ষেত্রে 1981 28 ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায়দান প্রসঙ্গে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা জরুরি আইন জারি করবার পর ক্ষমতাটিকে প্রশাসনিক ক্ষমতা নয়, আইন সংক্রান্ত ক্ষমতা বলেই স্বীকার করেছেন। পরে পয়েন্ট দেখো, অর্থ সংক্রান্ত ক্ষমতা। শাসনতন্ত্র অনুযায়ী প্রতি আর্থিক বছরে পরবর্তী বছরের আয় ব্যয়ের আনুমানিক হিসাব বা বাজেট রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের নিকট উপস্থিত করেন। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোনো ব্যয় মঞ্জুরির প্রস্তাব পার্লামেন্টে উপস্থিত করা যায় না। কর বা ঋণ সংক্রান্ত রাজস্ব প্রস্তাব বা সংশোধন উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন হয়। কেন্দ্র রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের জন্য রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন, ফিনান্স কমিশন গঠন করেন। নম্বর, বিচার বিভাগীয় ক্ষমতা। ক্যাবিনেট বা পার্লামেন্টারি ব্যবস্থায় শাসক প্রধানের মতো রাষ্ট্রপতি কিছু বিচার বিভাগীয় ক্ষমতা ভোগ করেন। তিনি অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, দণ্ডাজ্ঞা হ্রাস করতে পারেন, মৃত্যুদণ্ডের পরিবর্তে কারাদণ্ড দিতে পারেন। এবং শেষ পয়েন্ট দেখো, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এটাই কিন্তু একটা বড় প্রশ্ন তোমাদের, রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতা। ভারতীয় শাসনতন্ত্রে রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি অবস্থার ঘোষণা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। ক, জরুরি অবস্থার ঘোষণা। খ, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থার অচল অবস্থা সংক্রান্ত ঘোষণা। এবং গ, আর্থিক জরুরি অবস্থার ঘোষণা। শাসনতন্ত্রে 352 ধারায় বলা হয়েছে, সমগ্র ভারতে বা এর কোনো অংশে যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ বা অন্তঃবিপ্লবের আশঙ্কা দেখা দিলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। দ্বিতীয়ত, কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের বিবরণ পাঠের পর রাষ্ট্রপতির যদি ধারণা হয় যে ওই রাজ্যের শাসন ব্যবস্থা শাসনতন্ত্র অনুযায়ী পরিচালনা সম্ভব নয়, তাহলে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারেন। তৃতীয়ত, আর্থিক সংকট উপস্থিত হলেও রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। শাসনতন্ত্রের 38তম সংশোধন দ্বারা 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 রাষ্ট্রপতি জরুরি অবস্থার ঘোষণা আদালতের এখতিয়ার বহির্ভূত করা হয়েছে। রাষ্ট্রপতির সন্তুষ্টি এক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হবে। 44তম সংশোধন আইনের আবার পরিবর্তন হয়েছে। রাষ্ট্রপতির সন্তুষ্টি অতঃপর চূড়ান্ত বলে গণ্য হবে না। মূল্যায়ন দেখো, শেষ পয়েন্ট। রাষ্ট্রপতির বিভিন্ন ক্ষমতা, বিশেষ করে জরুরি অবস্থা সম্পর্কে অনেক সমালোচনা করেছেন, অনেকে অনেক সমালোচনা করেছেন। কিন্তু তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি প্রভূত ক্ষমতার অধিকারী হলেও তাকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা গ্রহণ করতে হয়। তিনি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকেন। সুতরাং রাষ্ট্রপতির ব্যাপক ক্ষমতা স্বৈরাচারিতার সম্ভাবনা বহন করে আনেনি। এই ছিল রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এবং এর পাশাপাশি আরও একটি প্রশ্ন, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এই দুটি প্রশ্নের একটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই তোমরা এই নোটসটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। তোমাদের এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি, তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।